ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছেই। আওয়ামী লীগের অপকর্মের ফল বলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। না যায় এক মুষ্টিম মাটি হলে যেন তারা নিয়ে যেন যায়। সাধারণ জনগণ কি বলতে চায় এটা বর্তমান যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে তারা জানি বুঝুক। পরবর্তীতে বাংলাদেশে যেই সরকার আসুক সে স্বৈরাচারী হতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। বিভিন্ন স্থানের নেতাদের বাড়ি তছনছ, অগ্নিসংযোগ। ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি, শেখ হাসিনার উস্কানি বন্ধ করতে সতর্ক করা হলো দিল্লিকে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। অভিনেত্রী শাওন ও সাবা আটক, দুজনের বিরুদ্ধেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। উত্তরায় গণঅভ্যুত্থানে আহত রাতুলের শরীরে কেরোসিন ছুঁড়ে মেরে হত্যা চেষ্টা। গণহত্যা মামলার বাদীর জীবন নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেয়া হোক। বিচার ও জনপ্রশাসন সংস্কারের রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বাস্তবসম্মত নয় সব সুপারিশ, দুর্নীতিতে দলীয়করণ বন্ধের উদ্দেশ্য সফল হবে না। এতে জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আমাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। এটা আরো দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। এক, আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা 2বার ট্যাক্স দিতে হবে। বিজিএমইএ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে পকেট ভোটার বাড়ানোর অভিযোগ। নানামুখী জালিয়াতি আর সদস্য নবায়নে অনিয়মের ঘটনা যাচাই বাছাইয়ের আশ্বাস। 21শে ফেব্রুয়ারি আর বসন্ত বরণ ঘিরে ব্যস্ত যশোরের ফুল চাষিরা। শত কোটি টাকার ফুল বিক্রির আশা, সরবরাহ বেশি হওয়ায় লোকসানের শঙ্কা। বাজারে মানুষের বেচা কেনা নেই, খুব সীমিত। এভাবে দাঁড়ায় আছে, কোনো বেচা কেনা নেই, কোনো কথাবার্তা নেই। এখন কিন্তু ফুলের দাম থাকার কথা ছিল, কিন্তু এখন একটু ফুলের দাম কম, কেন তো জানি না। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। প্রায় রাতভর ভাঙচুর চলেছে ধানমন্ডি ৩২ নম্বরে। এদিন বুলডোজার বা এক্সকাভেটর না থাকলেও বড় বড় হাতুড়ি দিয়ে স্থাপনা ভাঙতে দেখা যায়। কয়েক জায়গায় ধরিয়ে দেওয়া হয় আগুন। ভাঙচুরের আনন্দ উদযাপনে ৩২ নম্বরে ছিল খাবারের আয়োজনও। ছাত্র জনতা বলেন, সবই আওয়ামী লীগের বহু বছরের অপকর্মের প্রতিফলন। রাত তখন পেরিয়েছে 10টার কাঁটা। থেমে থেমে চলছে ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান, সঙ্গে চলছে ভাঙচুর। বৃহস্পতিবার দিবাগত প্রায় রাতভর চলে এমন কর্মকাণ্ড। অনেক খারাপ করছে, ঠিক আছে, অনেক মানুষ গরিবের উপর অত্যাচার করছে। তার জন্য জনগণের টাকা জনগণ নিয়ে চলে যাক, কেউ যেন এখানে খালি যেন না যায়। এক মুষ্টিম মাটি হলে যেন তারা নিয়ে যেন যায়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার খবর শুনে তা দেখতে আসা মানুষের সংখ্যা আরও বেশি। নানা বয়সী মানুষের ঢল সেখানে। ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদী প্রথার বিরুদ্ধে এ বার্তা বেশ কঠোর। সামনের দিনে জনবিরোধী কোনো চিন্তা করলেই মানুষ তা শক্তভাবে রুখে দেবে। সাধারণ জনগণ কি বলতে চায় এটা বর্তমান যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে তারা জানি বুঝুক। পরবর্তীতে বাংলাদেশে যেই সরকার আসুক সে স্বৈরাচারী হতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। যদি আপনারা আপনাদের সীমানার মধ্যে থাকবেন। সে তো ফ্যাসিবাদী সরকার, এই সরকারের যে সব মানুষ হত্যা করছে, গুম খুন করছে, সেই কারণে তার এই ধ্বংসস্থল মানুষ করছে আর কি। ভাঙচুরের পাশাপাশি ছিল ভুরি ভোজের আয়োজন। রাত 1টা পর্যন্ত চলে রান্নাবান্না, তারপর বিতরণ। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী।
ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো বাংলাদেশের যেই জনগণ এখানে আসবে, যারা ছাত্র জনতা আমাদের ভাই বোন আত্মীয়, তারা আমাদের মেহমান। এদিকে একই রাতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শেখ সেলিমের বাড়ি। স্থানীয়রা জানান, বনানীর বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে কয়েকশো মানুষ। প্রথমে এসে ওরা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে আগুন ধরাই দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। ফায়ার সার্ভিসের জানানো হয়েছে, সবকিছু হয়েছে। তারপরে আমরা যতটুকু পারছি আমরা উঠার 3 তলা দিয়ে আমরা আমাদের কোম্পানির 5 দিয়ে আমরা পানি মারি বন্ধ করছি। হয়েছে আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছিল ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর শেষে আগুনও দেওয়া হয়েছে ভবনটিতে। এর আগে রাত 8:30টার দিকে বুলডোজার দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে গতরাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে ছাত্র জনতা। 3 তলা বাড়িটি নগরের উপশহর এলাকায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যায় লিটন। সেদিনই বাড়িটিতে এক দফা ভাঙচুর চালানো হয়। নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বাইতুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। পরে ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়। এর আগে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পিরোজপুরের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সময়ে এই সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই ভবনগুলো। সাভারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে মারামারি হয় ছাত্রদের। আহত হয় বেশ কয়েকজন। গতরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অংশবিশেষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর সিলেটের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়েছে। গত রাত 9টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে শেখ মুজিব, শেখ কামাল ও শেখ মনির মুরাল ভেঙে দেওয়া হয়েছে। গতরাতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদর উপজেলা পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে স্থাপিত শেখ মুজিবের মুরাল, আর্ট গ্যালারি এলাকায় শেখ কামাল ও জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের মুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। মানিকগঞ্জে ছাত্র জনতার ব্যানারে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সন্ধ্যা 7টার দিকে কর্মসূচিতে যোগ দেয় শত শত ছাত্র। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় 2 তলা এই বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করেছে তারা। এছাড়া বিকেলে জামালপুরের নরুদ্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতেও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। পাবনা ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বিকেলে 4টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। ঝিনাইদহে শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। এরপর দেয়া হয় আগুন। ছাত্ররা বলেন, ফ্যাসিস্টের কোনো ভাস্কর দেশে থাকতে পারে না, যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় মুরাল স্থানে 24 গণঅভ্যুত্থানে নিহত যশোরের 2 শহীদের নামে স্মৃতি মুরাল নির্মাণের ঘোষণা দেয়া হয়। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে। বিকেল থেকে কুড়িগ্রাম পৌরসভা জেলা পরিষদের সামনে এবং শহরের প্রবেশ পথে শেখ মুজিবুর রহমানের বড় মুরাল সহ 3টি মুরাল ভেঙে ফেলা হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বাড়িতেও ভাঙচুর করা হয়। এছাড়া গত রাতে পিরোজপুর, গাইবান্ধা, ভোলা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুরের পর চালানো হয় লুটপাট। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো দর্শক আপনাদেরকে। কাউসার, একটু জানাতে চাই, ভাঙা বাড়িগুলোর কি অবস্থা দেখছেন, এখানে এখন কি অবস্থা চলছে? মূলত স্থানীয়দের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের বক্তব্য কি? রেজা, গেল বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে 2টি বাসভবন, একটি শেখ মুজিবুর রহমানের একটি স্মারক ভাস্কর্য এবং বরিশাল ঢাকা মহাসড়কের সিএনবি রোডে একটি পার্ক নির্মাণ করেছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনেবা সাদিক আব্দুল্লাহ তার মায়ের নামে। সেই পার্কটিতেও আংশিক ভাঙচুর করা হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি কালীবাড়ি রোডে, যে বাড়িটিতে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ বসবাস করতেন এবং এই বাড়িটি মূলত সেনিয়াবাদ ভবন হিসেবেই পরিচিত। এখানে বসবাস করতেন আব্দুল রব সেনিয়াবাদ এবং তার মৃত্যুর পরে যখন 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই বাড়িটি থেকেই দক্ষিণ অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তার ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2014 সালে আমেরিকা থেকে দেশে আসেন তার ছেলে সাদিক আব্দুল্লাহ। 2018 সালে তিনি মেয়র নির্বাচন হওয়ার পরে এই বাড়িটি তিনি বসবাস করতেন এবং এই বাড়ি থেকেই গোটা দক্ষিণ অঞ্চলে তিনি রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং স্থানীয়রা বলছেন যে আসলে এখন যে বাড়িটির অবস্থা, সামনের যে সীমানা প্রাচীর নেই, গত বুধবার রাতে ছাত্র জনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে বাড়িটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে এই বাড়িটিতে চাইলেই কেউ প্রবেশ করতে পারতেন না এবং এখানে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ছিল এবং সাদিক আব্দুল্লাহর ক্যাডার বাহিনী এখানে বিভিন্ন গেটে তারা অবস্থান করতেন এবং পুরো বাড়িটি ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরাপত্তার চাদরে ঢাকা থাকতো এবং এখানকার যারা আসছেন তারা কিন্তু অনেকেই উৎসুক জনতা, তারা দেখতে আসছেন যে আসলে বাড়ির ভিতরটার বর্তমান কি পরিস্থিতি। এবং এছাড়া কিন্তু বরিশাল নগরীতে আমির হোসেন আমুর বাড়িতেও কিন্তু ভাঙচুর হয়েছে এবং গতকাল দিনভরই কিন্তু উৎসুক জনতা সেই বাড়িতে গিয়েছেন এবং যেভাবে পেরেছেন লুটপাট করেছেন। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হবার জন্য।
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন প্রধান উপদেষ্টার কার্যালয়। দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনগণের এই ক্ষোভ বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কূটনৈতিক পত্র হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাত ৯টায় ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত পেরিয়ে বৃহস্পতিবার দিনেও চলে এ কার্যক্রম। ছাত্র জনতার এই বুলডোজার কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত বললেও এর দায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগেও ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে না পারেন সেজন্য দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা। তারপরও তা বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই। অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আলোচনায় বাংলাদেশ। এমন যেন আর না হয় সেদিকে সরকার নজর রাখবে বলেও জানান উপদেষ্টা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। মূলত শেখ হাসিনার লাগামহীন বক্তব্যে জনমনে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এসব ঘটছে বলেও দাবি তৌহিদ হোসেনের। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ১.৫ মাস পরও তার কোনো জবাব পায়নি ঢাকা। সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা বিবৃতিতে আরও বলা হয়, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে। বিবৃতিতে বলা হয়, সরকারের গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। বিএনপি মনে করে, স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন বা নির্মূলে ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহিত নয়, বরং আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতির চর্চাই উত্তম পন্থা। রাজধানীর উত্তরায় গণঅভ্যুত্থানে আহত রাতুলের শরীরে কেরোসিন দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযোগকারী এবং ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাতুল। এখন দুশ্চিন্তায় তার পরিবার। উত্তরায় রাতুলের সহযোদ্ধারাও এ নিয়ে পড়ে গেছেন শঙ্কায়। আরও জানাচ্ছেন সহকর্মী আকলাকুস সাফা। উচ্চ মাধ্যমিকের ছাত্র রাইসুল রহমান রাতুল পড়াশোনার পাশাপাশি উত্তরায় একটি ফুডকার্ট চালান। 18 জুলাই উত্তরার এ ভয়াবহ সংঘর্ষে তিনিও ছিলেন। খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ, ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের একাংশ। শরীরের ভেতর এখনও বয়ে বেড়াচ্ছেন 250-রও বেশি গুলির অবশিষ্টাংশ। নাকি উঠার পরে ওই প্ল্যাটফর্মটাতে বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বিএনএস সেন্টার বরাবর ফুটওভার ব্রিজে উঠতেই কে বা কারা কিছু একটা ছুঁড়ে মারে তার দিকে। পরে বুঝতে পারেন পলিথিনে মোড়ানো কেরোসিন তেল। এই শার্টটা পরনে ছিল।
হ্যাঁ, কেরোসিনের গন্ধ। পিছন থেকে নাকি ওই পাশ থেকে? সামনে থেকে। সামনে থেকে? একদম সামনে থেকে, আমার মানে বা শোল্ডারে লাগে। আচ্ছা, কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে কে করছে এটা? আমি মানে বুঝার সাথে সাথে যখন আমি ডাইনে বাই তাকাই দেখি কেউ নাই, পরে চিল্লাচিল্লি করলাম, মানে একটু লোক জড়ো করে ট্রাই করতেছিলাম, পরে আমি একবার ওই পাশে যাই একবার এই পাশে যাই, পরে আমি কি করব, পরে ওই যে ওই ভাইকে কল দিলাম, তো উনি বলল আর কি ক্রাউড প্লেসে যাইতে, মানে একা থাকলে সমস্যা, যদি কেউ তখন যদি মানে একটু ফায়ার লাগাই দিত তাহলে হিতের বিপরীত হতো। ওই ফুটওভার ব্রিজে ওঠার পথে একটি সিসি ক্যামেরা আছে যা আবার নষ্ট। তাৎক্ষণিক ফোন করলে ছুটে আসেন রাতুলের সহযোদ্ধারা। এই আজমপুরে বলেন, বিএনএসের নিচে বলেন, যারা আমাদেরকে আঘাত করেছে এখনও তাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এইখানে মুগ্ধমঞ্চে যে ঘটনাটা ঘটেছে, শুধু মুগ্ধমঞ্চে না, মুগ্ধ চত্বর, এখানে যে গ্রাফিতি ছিল সবগুলো গ্রাফিতি মোছা হয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে, এখন পর্যন্ত একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। পরদিন কেরোসিন মাখা ওই শার্ট নিয়ে উত্তরা পশ্চিম থানায় যান রাতুল। পুরো বিষয়টি জানান পুলিশকে। একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওইখানে তো ফুটওভারে অনেক মানুষ যাতায়াত করতেছিল, তো আমি ডাইনা বাই কাটাইছি, চিল্লাচিল্লি করতেছিলাম, কে বসে, তো আমি আপ ডাউন করতেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 নম্বর মামলার অভিযোগকারী এই রাতুল। একই সঙ্গে ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। 19 জানুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা আর বুধবার হত্যা চেষ্টা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। ও যে আমার সাথে বসা, তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ হচ্ছে ওরা ফোনটা দিছে, ওরা দেখতেছে, ওরে এইরকম কল ওর কাছে প্রতিদিন আসতেছে। মানে কলে কি বলে? ফোন দিয়ে বলে ওরে দিতে। যদি আমি এই যে 2 দিন কথা বললাম, পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে? কথা হয়েছে, বাট ইন্টেনশনগুলো ক্লিয়ার না, মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, মানে উইয়ার্ড। 24 জানুয়ারিতে যখন নাহিদ ভাই আসলো মুগ্ধমঞ্চে, ওই দিন আমরা সবাই একসাথে কথা বলছিলাম, আমাদের উত্তরা নিয়ে যত আলোচনা আছে, কমপ্লেন আছে, সেগুলো দিচ্ছিলাম। ওই ছবিটা পার্টিকুলারলি ওই ছবিটা এইখানে এসে সার্চটলে একজনকে দেখিয়ে বলা হয়েছে যে এই ছেলেটা কোথায় থাকে। ছেলের জীবন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়ে গেছেন রাতুলের মা। চাইলেন জুলাই গণহত্যার বিচারে সাক্ষীর প্রকৃত নিরাপত্তা। তারা তাদের জন্য সরকারে ওদের জন্য পুনর্বাসন করে দেওয়া হোক, বা ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেওয়া হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আমাদের বাংলাদেশে সারা দেশে গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে তারা অবস্থান নেন রাজধানীর মিন্টো রোডে, যদিও পরে উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে মিন্টু রোডের গোল চত্বরে হঠাৎ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলেও পুলিশের বাধায় মিন্টু রোডেই বসে পড়েন তারা। গোটা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে। সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। যদি আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে তাহলে আমরা জীবিত থেকে লাভ কি? রাত 2টার পর ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অ্যাকশনে যাবে যৌথ বাহিনী। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহের আফরোজ শাওনকে ধানমন্ডি থেকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, হেফাজতে রেখে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হতে পারে। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সাবাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বিচার ও জনপ্রশাসনের সংস্কারে রাজনৈতিক ঐক্যমত নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। পাশাপাশি কিছু সুপারিশ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলছেন তারা। এতে দুর্নীতি, দলীয়করণ বন্ধের মূল উদ্দেশ্য সফল হবে না বলেও মত তাদের। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। প্রতিবেদনে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। তবে এতে কেন্দ্রীয় রাজনৈতিক সরকারের একক কর্তৃত্ব কমলেও বাংলাদেশের প্রেক্ষাপটে লাভ হবে না বলে মনে করছেন কেউ কেউ। বরং এতে দুর্নীতি ও অপ্রাসঙ্গিক খরচ বাড়বে বলে মত দেন সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। তবে সিটি সরকারের ধারণাকে স্বাগত জানান তিনি। প্রদেশ করলে দুর্নীতি বাড়বে, ওভারহেড কস্ট বাড়বে, তো এতে জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। গ্রুপ সৃষ্টি হবে যারা রাষ্ট্রের সম্পদ অপচয় করবে। এমনি তো দুর্নীতি শেষ নাই, এটা আরও দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। এক, আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা দুইবার ট্যাক্স দিতে হবে। একটা হলো আপনি কেন্দ্রীয় সরকার ট্যাক্স দিবেন, ফেডারেল সরকার ট্যাক্স দিবেন, আবার আপনি প্রাদেশিক সরকার ট্যাক্স দিবেন। ক্যাডার বৈষম্য কমানোর দাবি অনেক দিনের। তবে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা 75 থেকে 50% কমিয়ে আনার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলছেন প্রশাসন ক্যাডারের সাবেক এই কর্মকর্তা। তবে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। 50% লোক যদি আপনি 22 থেকে 12 বছর 14 বছর চাকরি করার পরে নিয়ে আসেন, তারা তো তৈরি হওয়ার সময় পাবে না। ওনাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। বরং আমরা যা অন্য ক্যাডারগুলোর যে ক্ষোভ আছে তাদের সুযোগ সুবিধা বাড়াই। সবগুলো সংস্কারের ক্ষেত্রে আসলে নাগরিকদের মতামতের একটা প্রাধান্য আছে। তো বিচার বিভাগ সংস্কার বলি, পুলিশ সংস্কার বলি, অন্যান্য সংস্কারগুলো বলি, আসলে নাগরিকরা কি প্রক্রিয়া তাদের সংস্কারগুলো চাচ্ছে সেটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে। বিচারিক সেবাকে এর আগেও উপজেলায় নেওয়া হয়েছিল, তাতে খুব একটা শৃঙ্খলা আসেনি বলছেন বিশ্লেষকরা। বরং বিচার বিভাগের সত্যিকার অর্থে স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বেঞ্চ পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। মূল বিষয়টা হলো বিচারকরা কতটা নিজেরা স্বাধীন থাকতে চান, আরটা হলো তারা স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা কতটা রাখেন। তৃতীয়ত হলো আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা কতটা দিয়েছি। তবে দিন শেষে এসব সংস্কার বাস্তবায়ন নিয়ে সন্দিহান তারা। স্বার্থের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে কিনা তা নিয়ে সংশয় আছে বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। উপলব্ধির বিষয় নাগরিকদের এবং রাজনীতিবিদদের। আসলে মূল সমস্যাটা তৈরি হয়তো রাজনীতিবিদদের জায়গা থেকে, প্রশাসনিক যিনি প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্ট থাকেন এবং তার মন্ত্রীদের জায়গা থেকে। ওনারা কিভাবে এই বিচার বিভাগকে আর হস্তক্ষেপ করবেন না এবং করতে পারবেন না, এই মেকানিজম কিভাবে উদ্ভাবন করা যায় সেটাই কিন্তু এই সংস্কার কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং সেক্ষেত্রে দরকারি সংস্কার নিশ্চিত করতে সামাজিক চাপ বাড়ানোর পরামর্শ তাদের। এটা পুনঃচিন্তা করা দরকার আছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বিজিএমইএ নির্বাচনে পকেট ভোটার বাড়াতে বহুমুখী জালিয়াতি চলছে বলে অভিযোগ চট্টগ্রামের সাধারণ সদস্যদের। সদস্য নবায়নে একাধিক অনিয়ম ধরা পড়ায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। দরপত্র ছাড়াই নিয়োগকৃত অডিট ফার্মের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ যাচাই বাছাইয়ের আশ্বাস বিজিএমইএ প্রশাসকের। বিজিএমইএ পরিচালনায় গঠিত 10 সদস্যের সহায়ক কমিটির সদস্য আনম সাইফুদ্দিন। তার গার্মেন্টসের নাম MS ওয়ারিং অ্যাপারেলস। নির্বাচন সামনে রেখে সদস্যপদ নবায়নের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের ঠিকানা দিলেও ওখানে গিয়ে দেখা যায় সেটির অস্তিত্ব নেই। 3 বছর ধরে সেখানে অন্য গার্মেন্টস। শুধু তাই নয়, বিজিএমইএর সদস্য হয়ে গেছেন বেসরকারি দোকানের মালিকও। নিয়ম ভঙ্গ করে একই লাইসেন্স নাম্বার দিয়ে 7টি প্রতিষ্ঠান নিবন্ধন করেছেন ওই ব্যক্তি।
প্রথম দিকে আমরা যেটা দিচ্ছি আগের নাম্বারগুলি দিতাম, এখন আর ওই আগের নাম্বার থাকে না, নতুন যে নাম্বার অটোমেটিকলি জেনারেট হয়। একটা লাইসেন্সে একটা প্রতিষ্ঠান, 7টা প্রতিষ্ঠান তো এক লাইসেন্সের অধীনে থাকতে পারে না। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স নেই এমন ব্যক্তিও হয়েছেন বিজিএমএর সদস্য। মূলত বিজিএমএ নির্বাচনে ভোটার হতেই চলছে এসব অনিয়ম। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ সদস্যরা। মানি রিসিট দিয়ে জমা দেওয়ার কথা ছিল এবং ওরা 7-8টা জমাও নিয়েছে, কিন্তু পরবর্তী আমাদের কিছু মেম্বাররা যখন জমা দিতে আসলো ওদেরকে জমা দিতে দেয় নাই। যাদের কলকারখানা অনেকদিন ধরে বন্ধ, তারা কিছু ডকুমেন্ট দিল এবং এগুলো রিনিউ হয়ে গেছে। তো আমরা নিজেরাই যখন একটু চেক করে দেখলাম সেখানে যথেষ্ট পরিমাণে অনিয়ম দেখছি। চট্টগ্রামে তো 200-250 ফ্যাক্টরির মধ্যে যেটা দেখছি, ঢাকায় যে 1000-1200 ফ্যাক্টরি, এখানে তো মানে চিটাগং যদি পুকুর চুরি হয়, ঢাকার তো মানে সমুদ্র চুরি করছে ওরা ইচ্ছাকৃতভাবে। জালিয়াতির অভিযোগ পাওয়ায় পুনরায় যাচাই বাছাইয়ের আশ্বাস বিজিএমএ প্রশাসকের। যখনই নলেজে এসছি বা আমাদের ইয়েতে এসছি নোটিসের সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা করেছি। আমি ইমিডিয়েটলি বলছি ফুদাবাসী আমার যে থার্ড পার্টি অডিটর দিয়েছি তাদেরকে বলছি তাদের লোক চেঞ্জ করে দিবে। এর মধ্যে যা জমা পড়েছে সেগুলো টোটালটা রিভিউ হবে। হতে পারে আমি বর্ষে করছি না, ভুল হতে পারে, আগে বলে হিউম্যান বিং। এখন কমপ্লেন করারও জায়গা আছে, কমপ্লেন করার পথ আছে, কমপ্লেন করলে সেটা নিরসনের ব্যবস্থা। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আশঙ্কাজনক হারে কমে গেছে ভোলার মনপুরা উপজেলার হরিণ। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশকেও দুষছেন কেউ কেউ। হরিণ কমে যাওয়ায় প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে মনপুরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর ছুটে বেড়ানো হরিণ দেখতে প্রতি বছর ভোলার মনপুরায় ভিড় জমায় হাজার হাজার পর্যটক। আগে লোকালয়ে হরিণের দেখা মিললেও এখন সে দৃশ্য বিরল। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। শুনছিলাম যে এদিকে হরিণ দেখা যায় এক জায়গায় ঘুরলে, কিন্তু এবার আসার পর কোনো হরিণ দেখিনি, আমরা কোনো জায়গায় দেখিনি। এই বাগানের ভিতরে এখন তো অনেক কমে গেছে, নাই এখন আগের মতো হরিণ না থাকার কারণে পর্যটকরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। কিছু অসাধু শিকারীরা এই হরিণ শিকারের কারণে অনেক পরিমাণে আমাদের মনপুরা হরিণ অনেকটাই কমে গেছে। আসামিদেরকে প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা হইতো, কিছুদিন পরে দেখা যেত তারা আবার স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে। তাহলে এখানে প্রশাসনিকভাবে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই হরিণ শিকারটা বন্ধ হচ্ছে না। এই জন্য দিন দিন হরিণ এখন বিলুপ্তির পথে। রেঞ্জ কর্মকর্তা বলছেন, হরিণ শিকারে বন বিভাগের কর্মচারীদের অভিযোগ তার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করবেন তিনি। আমার যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি সুপারিশ গ্রহণ করব। পুলিশের দাবি, চোরা শিকারীদের দমনে বন্যপ্রাণী আইনে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অবৈধ হরিণ শিকার কেউ করে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আমাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চলের হরিণ ভোলা জেলার ব্র্যান্ডিংয়ে যে ইতিবাচক প্রভাব ফেলেছিল তা আবারও ফিরিয়ে আনার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ। ব্যস্ত সময় কাটছে যশোরের ফুল চাষিদের। দিন রাত চলছে চাষকৃত ফুলের পরিচর্যা। তবে বাজারে সরবরাহ বেশি থাকার কারণে বিগত বছরের চেয়ে ফুলের দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছে কৃষক। তবে অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ী নেতাদের। হরেক রঙের ফুলে ছেয়ে আছে মাঠ, মন মাতানো ঘ্রাণ আর চোখ জুড়ানো রঙিন ফুলের চাষ চলছে বসন্ত বরণ, ভালোবাসা দিবস এবং মাতৃভাষা দিবস উপলক্ষে। যশোরে ফুল চাষিদের ব্যস্ততা এখন অন্য সময়ের চেয়েও বেড়েছে কয়েক গুণ। দিনরাত সময় কাটছে ফুলের পরিচর্যায়। তবে বাজারে ফুলের দাম বিগত বছরগুলোর তুলনায় কম থাকায় চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফুলের তেমন দাম নেই, কিন্তু আমরা পরিচর্যা করছি সামনের 14 ফেব্রুয়ারির জন্য। ফুলের পরিচর্যা তো আমরা ঠিক মতন করেই যাচ্ছি, কিন্তু বাজার এখন খুব কম দাম। সামনের যে দিবসগুলো আছে না, ওই দিবসগুলো যাতে আমরা ফুলের মোটামুটি কিছুটা দাম পাই। এখন কিন্তু ফুলের দাম থাকার কথা ছিল, কিন্তু এখন একটু ফুলের দাম কম, কেন তো জানি না। চাষিরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় এবার ফুলের দাম আগের চেয়ে কম। সেই সাথে আবহাওয়াজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুলের উৎপাদন। ফুলের রাজ্যখ্যাত গদখালি বাজারেও নেই প্রতিবারের মতো ক্রেতা বিক্রেতার হাকডাক। গত বছর এই ফুল বেচেছি 1500 টাকা, 1600 টাকা শ।
আর এই বছর এই ফুল 200 টাকা তাড়ি, তাও বিক্রি হচ্ছে না, 50 টাকা। তারপরেও বাজারে মানুষের বেচা কেনা নেই, খুব সীমিত। রাত 3টের সময় আছে ভ্যান নিয়ে এসে এভাবে দাঁড়ায় আছে, কোনো বেচা কেনা নেই, কোনো কথাবার্তা নেই। গেল বছর এরকমের সময় ধরেন 10 টাকা 12 টাকা গোলাপ ছিল, আর এবছর 3 টাকা 4 টাকা। বাজারের পরিস্থিতি খারাপ হলেও শত কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ী নেতাদের। চাহিদার অতিরিক্ত যখন বাজারে আসছে তখন মূল্য কমে যাচ্ছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং ধর্মীয় কোনো প্রভাব না পড়ে তবে আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ফুল বিক্রি হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 600 হেক্টর জমিতে ফুল চাষ হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এবার জানাচ্ছে আন্তর্জাতিক খবরাখবর। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষর করেন এই সংক্রান্ত নির্বাহী আদেশে। আদেশ অনুযায়ী আইসিসিতে কর্মরত যে বা যারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এই দুই দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তের সাথে জড়িত থাকবে তাদের উপর কার্যকর হবে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা মূলত আর্থিক ও ভিসা সংক্রান্ত। ট্রাম্পের অভিযোগ, ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তা ও হামাস নেতার বিরুদ্ধে আইসিসির একই পদক্ষেপ নেয়াকে লজ্জাজনক আখ্যা দেয় হোয়াইট হাউস। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন যুদ্ধ বিমান পেল ইউক্রেন। চলমান সংঘাতের মাঝেই ফ্রান্স থেকে পাঠানো হয়েছে মিরেজ 2000 ফাইটার জেট। যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিয়েছে প্যারিস। নকশায় পরিবর্তন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে মিরাজ 2005 এর সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধির দাবি ফ্রান্সের। মিরেজ 2000 ফরাসি সমরশক্তি এবং আকাশ প্রতিরক্ষার আইকন। গেল কয়েক দশক ধরেই ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনীর অন্যতম প্রধান সমরাস্ত্র হিসেবে বিবেচিত চতুর্থ প্রজন্মের এই ফাইটার জেট। এবার ইউক্রেনকে এই ফাইটার জেট হস্তান্তর করল ফ্রান্স। বৃহস্পতিবার কিয়েভের কাছে এ যুদ্ধ বিমানের প্রথম চালান হস্তান্তর করে প্যারিস। রুশ আগ্রাসন বিরোধী লড়াইয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে শর্ত অনুযায়ী ইউক্রেনকে এই সহায়তা ফ্রান্সের। ফরাসি প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, কিয়েভের কাছে মিরেজ 2005 মডেলের ফাইটার জেট পাঠানো হয়েছে। এরই মধ্যে এসব যুদ্ধ বিমান পরিচালনা করতে ইউক্রেনীয় সামরিক পাইলটদের প্রশিক্ষণও দিয়েছে ফ্রান্স। মূলত আক্রমণ করতে আসা শত্রু বিমানের সাথে লড়াই বা ডগ ফাইটের জন্য কার্যকর মিরেজ। সুপারসনিক গতি এবং তীক্ষ্ণ বাঁক নেয়ার সক্ষমতা রয়েছে এই ফাইটার জেটের। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কামানের কারণে মিরেজ হয়ে উঠেছে ধ্বংসাত্মক। ইউক্রেনের জন্য সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমানটির নকশায় পরিবর্তন আনা হয়েছে। অত্যাধুনিক রাডার থাকায় দূর থেকে সহজেই শনাক্ত করতে পারে শত্রু বিমান। রয়েছে শত্রুর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাও। স্বাভাবিকভাবেই এ ধরনের সমরাস্ত্রের কারণে রুশ বিরোধী লড়াইয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে ইউক্রেন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়েই আলোচিত রাশিয়া। দেশটির সমর ভাণ্ডারে সুখোই মিগের মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যেমন রয়েছে, তেমনি আছে S-400 এর মতো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই ফরাসি এসব জেট কতটা বেগবান করবে ইউক্রেনের রুশ বিরোধী লড়াই, তা নিয়েও আছে প্রশ্ন। এর আগে ইউক্রেনকে F-16 ফাইটার জেট সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।